আমরা এরপরে চলে যাব আইরিন শাবনামের কাছে। আইরিন শাবনাম কি এসেছেন? আচ্ছা, আমি আপনাদের সামনে আইরিন শাবনামকে উপস্থিত করার আগে তার সম্পর্কে দু একটা কথা বলে নিতে চাই। ডক্টর মেঘনাথ সাহা কলেজের বাংলার অধ্যাপিকা ও বিভাগীয় প্রধান ডক্টর আইরিন শাবনাম, তিনি মূলত প্রাবন্ধিক এবং নাট্য সমালোচিকা হিসাবেই খ্যাত। নাটক ও মানবাধিকারের কর্মী আইরিন শাবনাম। তার প্রকাশিত গ্রন্থ বাংলা নাটকে নারী সত্তার নির্মাণ, বাঙালি মুসলমান সংস্কৃতির সংকট। তার উল্লেখযোগ্য প্রবন্ধগুলির মধ্যে হল বাংলার রেনেসায় মুসলমানরা কোথায়, বুদ্ধির মুক্তি আন্দোলন, আমরি বাংলা ভাষা, বাঙালি মুসলমানের ভাষা সংকট। আমি আপনাদের সামনে উপস্থিত করছি ডক্টর আইরিন শাবনামকে। নমস্কার, সালাম। মানে এমন একজনের পর আমি বলতে এলাম, আমার পক্ষে খুব অসুবিধের আর কি, যে মানুষটি এতক্ষণ এখানে বলে গেলেন। আমি তো মুগ্ধ হয়ে শুনছিলামই, গোটা হলই মুগ্ধ হয়ে তার কথা শুনছিল, এবং একটা জিনিস বুঝতে পারছিলাম যে মাটির সাথে তার যোগ কতখানি নিবিড়। এই প্রসঙ্গে মানে আমি খুব আপ্লুত যে উনার একটা গল্পের নাট্যরূপ আমরা দিয়েছি। আমি মালদা থেকে এসেছি। পুনকাবতী নামে ওনার একটা অসাধারণ ছোট গল্প আছে, তো সেটার নাটক আমরা করছি, আমাদের দল আছে, সেই দলে আমরা ওই নাটকটি করছি। আমার খুবই ভালো লাগছে যে ওর সাথে এখানে দেখা হয়ে গেল, আর একটু কথা হবে নিশ্চয়ই। আর হ্যাঁ, তো আমি মূলত এবারে এই বইমেলায়, কলকাতা বইমেলায় আমার একটি বই বেরিয়েছে, বাঙালি মুসলমান সংস্কৃতির সংকট। আমি মূলত এই বইটা কেন লিখলাম আর কি অনুসন্ধান করেছি, খুব সংক্ষেপে সেই কথাগুলো আমি বলবো। আমি ব্যক্তিগতভাবে, এবং আমার মনে হয় আমার মতো আরও অনেকে, বারবার একটা প্রশ্নের মুখোমুখি আমাদের হতে হয়। বেশ কারুর সাথে হয়তো আলাপ হয়েছে, বেশ অনেকক্ষণ গল্প হচ্ছে, তারপরে যখন উনি আমার নাম জানলেন, সঙ্গে সঙ্গে যে কথাটা ধেয়ে আসে সেটা হচ্ছে, ও তুমি মুসলমান, আমি বাঙালি ভেবেছিলাম, কিছু মনে করো না। প্রথম দিকে খুব অবাক হতাম, রাগ হয়ে যেত যে কি ব্যাপার, আমি বাঙালি নই নাকি, এই ধরনের প্রশ্ন, মানে এই ধরনের প্রশ্ন কি করে আসে। তো তারপরে আমি এটা নিয়ে অনেক ভেবেছি, এবং কেন মুসলমানদেরকে বাঙালি মনে করে না সেইটার খোঁজ থেকেই আমার এই মানে বইটি লেখার সূচনা বলা যেতে পারে। যে কেন মুসলমান মানে অবাঙালি ধরে নেয়, তার একটা কারণ পরে মনে হয়েছে যে আমরা তো যে কোনো সমাজেই শিক্ষিত মধ্যবিত্ত বা উচ্চ শিক্ষিত উচ্চবিত্ত এদেরকেই সমাজের মুখ হিসেবে দেখি, এবং বাঙালি মুসলমানরা তো চাষাভূষো, তারা তো এই সমাজের মুখ নয়। সমাজের যারা মুখ তারা উর্দুভাষী, কলকাতাবাসী, এরকম ছিলেন অনেকে। তারপরে দীর্ঘ সময় গেছে, এবং সেই চাষাভূষো বাঙালিরা, মানে আমরা যারা বাঙালি মুসলমান, তারা যখন উঠে এসেছি, তখনও কিন্তু বাঙালি মধ্যবিত্তের মধ্যে থেকে ওই মুসলমান বলতে যে মানে বাঙালি তার মতো সেইটা দাগ কাটতে পারেনি। এবং তার জন্য শুধুমাত্র যে অমুসলমানদেরকে দায়ী করা যায় তাও নয়। আমি পড়াশোনা করতে গিয়ে দেখেছি যে একটা সময় আমাদের ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি, মানে 1867 পরে আর কি, 1857 পরে মুসলমানদের মধ্যে একটা পশ্চাৎ অপসারণ, মানে পেছন দিকে হাঁটার একটা শুরু হয়েছিল।
এবং সেখান থেকে তখন মুসলিমরা নিজেদের আইডেন্টিটি তৈরি করতে গিয়ে তাদের বাঙালি আইডেন্টিটিটাকে মুছে ফেলতে চেষ্টা করে আর মুসলিম আইডেন্টিটিটাকে একমাত্র করতে চেষ্টা করে, এবং সেটা দেখা যায় সেন্সাসে দেখা যাচ্ছে যে হিন্দুরা নিজেদেরকে বাঙালি বলে পরিচয় দিচ্ছে, কিন্তু মুসলিমরা তারা শেখ সৈয়দ বা আর যা কিছু সেগুলো মানে কিছু না হলে অন্ততপক্ষে শেখ কিংবা মানে যাদেরকে মানে শেখ সম্প্রদায়টা এমন যে তার মধ্যে সবচেয়ে উঁচু থেকে একেবারে চাষি বাঙালি পর্যন্ত সবাইকে ইনকর্পোরেট করা যায় আর কি। তো এইরকমভাবে তারা নিজেদের বাঙালি সত্তাকে ছেঁটে ফেলে মুসলমান হতে চেষ্টা করেছিল। তো এই যে এই খোঁজগুলো করতে গিয়ে এবং আমরা যারা লেখাপড়া করেছি তাদের অনেকেরই এরকম অভিজ্ঞতা হয়েছে যে নিচু ক্লাসে যখন ইতিহাস পড়ি তখন আমাদের খুব লজ্জা করে, মানে আমার তো খুব লজ্জা করতো যে এই মুসলিম শাসকরা শুধু এসেছে আর মন্দির ভেঙেছে আর এক একটা মূর্তি ভেঙেছে আর শুধু ধ্বংসই করে গেছে, মানে কেন করেছে এরকম, আর কি কোনো কিছু করেনি? এটা কিন্তু আমার সত্যি খুব লজ্জা করতো। তো এইটাও আমার একটা প্রশ্ন ছিল যে মানে আমি তাদের বংশধর, আমি তাদের উত্তরসূরি। তো পরে আমি করতে গিয়ে দেখলাম যে এই যে আশরাফ মুসলমান যারা বাইরে থেকে এসেছিলেন এবং বাইরে থেকে আসা মুসলমানদের যারা বংশধর, আর আজকের আইরিন শবনম কিংবা আয়েশা খাতুন কিংবা আর কেউ, তাদের মধ্যে কিন্তু মানে এই দুয়ের মধ্যে কিন্তু কোনো যোগ নেই, বরং আমার সাথে পাশের গ্রামের বাগদি হিন্দুর যতখানি মিল, কৈবর্ত হিন্দুর যতখানি মিল, ওই আশরাফ মুসলমানের কিন্তু ততখানি মিল নেই, ততখানি কেন কোনো মিলই নেই। এবং এটা শুধু আমি সাংস্কৃতিক দিক দিয়ে বলছি না, এটা রক্ত পরীক্ষা মানে রক্ত তারপরে নাকের মানে অ্যানথ্রোপোলজিক্যালি যে করা, সেইখান থেকেই বিভিন্ন পরীক্ষা থেকে দেখা গেছে যে তাদের মিল এই বাঙালি মুসলমানদের সাথে তাদেরই সবচেয়ে বেশি মিল, ওই আশরাফ মুসলমানদের সাথে তাদের কোনো মিল নেই। এবং এই যে মুসলমান আমল, নবাবী আমল, সুলতানি আমল বা বাদশাহী আমল, এই যে আমলগুলো আমরা বাঙালি মুসলমানরা এই আমলগুলোর সাথে কতখানি যুক্ত ছিলাম না। নবাবী আমলেও একজনও মুসলমানকে নবাবী যে তার যে শাসন ব্যবস্থা তাতে কোনো বাঙালি মুসলমানের নাম পাওয়া যায় না, যাদের নাম পাওয়া গেছে তারা সবাই অবাঙালি, অন্ততপক্ষে উত্তর ভারতের। এবং এই যে অবাঙালি এবং উত্তর ভারত মুসলমান মানেই তাই এইটা হয়ে গেল মুসলমানদের স্ট্যান্ডার্ড। মুসলমানরা কি পোশাক পরবে, মুসলমানরা কি খাবে, মুসলমানরা কি ধরনের নাম রাখবে, সমস্ত কিছু স্ট্যান্ডার্ড কারা হলো ওই আশরাফ মুসলমানরা, যে মুসলমানরা উত্তর ভারত থেকে আগত, যারা কিন্তু এই বাংলার মাটি থেকে উঠে আসেনি। কিন্তু এই সময়টা এর আগে যখন এই মুসলিমদের ছাড়াও যে বাঙালি মুসলিমরা ছিল, যখন সুলতানি আমল থেকেই যদি আমি বলি যে সুলতানেরা কিন্তু এখানে আসার পর, এখানে একটা কথা বলি যে আমরা বাংলা সাহিত্যের যারা ছাত্রছাত্রী তাদের একটা জিনিস পড়তে হয় যে বাংলা সাহিত্যে অন্ধকার যুগ কোনটা, 1200 থেকে 1500 অন্ধকার যুগ, এই সময়টায়, কারণ ওই বখতিয়ার খিলজি এই সময় এসছেন এবং তারপর বাংলা সাহিত্য রচনা বন্ধ হয়ে গেছে। একদম মিথ্যে কথা, ভুল কথা, কারণ বাংলা সাহিত্য রচনার কোনো ধারাবাহিকতা ছিল না। চর্যাপদ ছিল একটা অ্যাক্সিডেন্ট। চর্যাপদ যে ভাষায় লেখা হয়েছিল, আপনারা জানেন যে হরপ্রসাদ শাস্ত্রী সেই সময় বহু গ্রন্থ ওখান থেকে নিয়ে এসেছিলেন এবং সেগুলো বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশিত হয়েছিল। তারও ধারণা ছিল যে এই সবগুলোই বোধহয় বাংলা। পরবর্তীকালে দেখা গেল যে ওগুলো কিন্তু অনেকটাই অবহট্টে লেখা, কেবলমাত্র চর্যাপদের ভাষাকে প্রাচীন বাংলা বলা যায়। প্রাচীন বাংলা শুধু না, মৈথিলি, ওড়িয়া, অহমিয়া সবাই কিন্তু তাদের আদি ভাষা হিসেবে চর্যাপদকে দাবি করে থাকে এবং এই দাবির পেছনে যথেষ্ট যুক্তিসঙ্গত কারণও আছে। তো তাহলে যে ভাষাটা তৈরিই হলো না, সেই ভাষাটা বন্ধ হয়ে গেল, এ কথা কি আমি বলতে পারি? আমরা বলতে পারি না। এই রকম অসংখ্য ইতিহাসের গ্রন্থি আছে, যে গ্রন্থিগুলো আমাকে খুব ডিস্টার্ব করেছে, খুব মানে জ্বালিয়েছে যে এই ফাঁকগুলো কি আছে ওখানে। যেমন আরেকটা কথা আমি বলছি যে এই যে লৌকিক মুসলমান বলে মুসলমানদের একটা মানে
দাঁড়ান, আমি আরেকটা প্রশ্নের কথা বলছি। ও হ্যাঁ, আমি লৌকিক মুসলমানের কথা বলি যে সুলতানি আমলে সুলতানরা কিন্তু কিছুদিনের মধ্যেই, মানে সুলতানি আমলে যে অরাজকতাটা চলেছিল সেটা এরকম নয় যে হিন্দুদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছিল, তাদের বাড়িতে লুটপাট চালানো হচ্ছিল ইত্যাদি, এই নয়। সুলতানি আমলে যে অশান্তি অরাজকতা চলেছিল সেটা হচ্ছে দিল্লির যে শাসনকর্তা তারাও কিন্তু মুসলিম আর এই সুলতানরাও মুসলিম, এই দুয়ের লড়াই চলছিল। সেই লড়াইয়ের জন্য একটা অরাজকতা আমাদের বাংলায় চলছিল, কিন্তু সুলতানরা আমাদের দেশের মহিলাদের বিবাহ করেছিল এবং তার ফলে তাদের একটা সাংস্কৃতিক আদান প্রদান ঘটেছিল। এবং শামসুদ্দিন ইলিয়াস শাহর সময় থেকে তিনি প্রথম স্বাধীনতা ঘোষণা করলেন এবং স্বাধীনতা ঘোষণা করার পর বাংলাকে স্বাধীন করলেন, স্বাধীন বাংলার সুলতান হলেন তিনি। এবং তার হিসেবে, নমুনা হিসেবে আদিনা মসজিদ এবং 1 লাখি সমাধিসৌধ নির্মাণ করা হলো। 1 লাখি সমাধিসৌধটা জালালউদ্দিন করলেন এবং এখানে প্রথম বাঙালি যে আটচালার যে বাড়ির যে ব্যবহার করা হলো, পাথরের জায়গায় ইট ব্যবহার করা হলো এবং এরপর থেকে এই বাঙালি এবং সুলতানি রীতির সংমিশ্রণে নতুন স্থাপত্য রীতি এরা সূচনা করলেন। শুধুমাত্র স্থাপত্যে নয়, সমস্ত দিক দিয়ে সংস্কৃতির। সেই সময় চীন থেকে একজন পরিব্রাজক এসেছিলেন, তিনি বলছেন যে রাজসভার ভাষা ফার্সি হলেও রাজসভায় অধিকাংশ লোকই বাংলা বলে এবং সকলে বাংলা ভাষা বোঝে এবং তারা বাংলা ভাষা সমাদর করতেন। এবং আমরা সবাই জানি যে মধ্যযুগের যে মঙ্গল কাব্য থেকে শুরু করে রামায়ণ মহাভারতের অনুবাদ থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত, মানে মধ্যযুগের সমস্ত বাংলা সাহিত্যের অনুপ্রেরণা জুগিয়েছেন, লিখিয়েছেন এই সুলতানেরা। এবং শুধু লিখিয়েছেন না, তারা বাংলা ভাষাকে, দীনেশচন্দ্র সেনের ভাষায় বলতে গেলে যে তারা দিনাহীনা বাংলা ভাষাকে রাজসভায় নিয়ে এসে সাদরে দুয়োরানী থেকে সুয়োরানীর স্থান দিয়েছিলেন এই বাঙালি সুলতানেরা। তো এই এহেন বাঙালিকে যদি শুনতে হয় যে ও আপনি মুসলমান, আমি বাঙালি ভেবেছিলাম, তাহলে এর চেয়ে দুঃখের আর কী হতে পারে। কিন্তু এর দায়টা পুরোপুরি হিন্দুদের উপর দেওয়া যায় না। এছাড়া আরও কিছু কিছু ব্যাপার, যে এখনও পর্যন্ত মুসলিমরা কেন এত পিছিয়ে। তো এখনও আপনারা অনেকেই নিশ্চয়ই শোনেন যে এরকম বলা হয়, কি বলে, অনেক, হ্যাঁ 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 কেটে, ঠিক আছে আমি বলছি পরে। ওটা আমরাও ঠিক জানি না যে কিভাবে ধ্বংসটা হয়েছিল আর কি। হ্যাঁ, তো বলা হয় যে বাঙালিদের মধ্যে কোনো রামমোহন বিদ্যাসাগরের জন্ম হয়নি, তাই বাঙালিরা এখনও এত পিছিয়ে, অর্থাৎ বাঙালিদের মধ্যে রেনেসাঁ হয়নি। কেন বাঙালিদের মধ্যে রেনেসাঁ হলো না, কেন বাঙালি মুসলমানের মধ্যে রেনেসাঁ, মানে মুসলমানদের মধ্যে কোনো রেনেসাঁ হলো না, কিংবা রেনেসাঁ যেটা হলো বাংলার যে রেনেসাঁ, তাতে মুসলমানরা থাকলেন না কেন? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, না না সেটা নিয়ে না আমি বলছি যে বাংলার রেনেসাঁ বলুন, এই কথা না, এইটা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। যা হয়েছিল, আপনি তাকে রেনেসাঁ না বলতে চান, নবজাগরণ বলতে চান, জাগরণ বলতে চান, হ্যাঁ হ্যাঁ। তো এই যে রেনেসাঁ, আমি রেনেসাঁ যদি কেউ না বলতে চান তাতে আমার কোনো আপত্তি নেই। সেই সময় যে আলোড়নটা হয়েছিল সেটা তো বাঙালি হিন্দু মধ্যবিত্তের জন্ম দিয়েছিল। বাঙালি হিন্দু মধ্যবিত্তরাই রেনেসাঁটা করেছিল এবং তার ফলে যে বাঙালি হিন্দু সমাজ অনেকটা এগিয়ে গিয়েছিল, এটা কি অস্বীকার করা যায়? আমার মনে হয় করা যায় না। এবং সেইটা যে মুসলিমদের মধ্যে হতে পারেনি, তার প্রধান কারণ কিন্তু অর্থনৈতিক কারণটাই প্রধান কারণ। বাঙালি, এই যে বললাম যে নবাবী আমলেও কিন্তু সবচেয়ে বেশি অর্থনৈতিকভাবে উন্নত ছিল হিন্দুরা। তারা ছিল ব্যাংকার, তারা ছিল ব্যবসায়ী। যেহেতু সুদ নেওয়া ছিল, সেই জন্য মুসলিমরা ব্যাংকার হতো না, ব্যবসা বাণিজ্যেও তারা আসেনি। এবং বাঙালিরা যেহেতু একেবারে তলায় ছিল, একেবারে তলার মানুষ ছিল, আর যারা উত্তর ভারতের আশ্রাম মুসলমান তারা ছিল রাজসভার সাথে, নবাবদের সাথে যুক্ত। তো তার ফলে নবাবী চলে যাওয়ার সাথে সাথে তারাও হয় পাত্তারি গুটালো কিংবা ওখান থেকে চলে গেল। তার ফলে যে শূন্যতার সৃষ্টি হলো, সেই শূন্যতাটা কিন্তু বাঙালি মুসলমানরা পূরণ করতে
পারেনি, কারণ তখন তাদের সেই অবস্থা ছিল না যে তারা শহরে গিয়ে, তখন কলকাতা কেন্দ্রিক যে ইয়েটা শুরু হলো, সেই কলকাতায় গিয়ে লেখাপড়া শেখার মতো অবস্থা তাদের ছিল না। আর পূর্ববঙ্গে সবচাইতে বেশি জনঘনত্ব মুসলিমের ছিল পূর্ববঙ্গে। সেই পূর্ববঙ্গ থেকে এই মানে এখন তো কল্পনাই করা যায় না যে রাস্তাঘাটের অবস্থা তখন কেমন ছিল, রাস্তাঘাট বলেই কিছু ছিল না। তো তার ফলে তাদের পক্ষে এখানে এসে লেখাপড়া শেখা সম্ভব হয়নি। এবং মানে সেই জন্য মানে আমি খুব সংক্ষেপে বলছি, আমার বইয়ে আমি খুব ডিটেলসে এই ব্যাপারগুলো আলোচনা করেছি, এবং কিভাবে মধ্যবিত্ত শ্রেণীটা গড়ে না ওঠার কারণে বাঙালি মুসলমানরা পিছিয়ে পড়লো, প্রায় 100 বছর পিছিয়ে পড়লো। এবং তারপরে এরকম ধরুন হিন্দু জাতীয়তাবাদ কিংবা জাতীয়তাবাদী আন্দোলন, এরকম অনেকে বলতে চান যে স্বাধীনতা সংগ্রামে কিংবা জাতীয়তাবাদী আন্দোলনে মুসলিমরা ছিল, কিন্তু ইচ্ছাকৃতভাবে মুসলিমদেরকে মানে বলা হয় যে মুসলিমরা ছিল না। আমি এই জায়গাটায় একেবারে নির্মোহভাবে ইতিহাসকে অনুসরণ করতে বলবো, এবং যদি আমরা নির্মোহভাবে ইতিহাস অনুসরণ করি তাহলে আমরা এটা বলতে বাধ্য যে জাতীয়তাবাদী আন্দোলন মুসলমান স্বার্থের সম্পূর্ণ বিরোধী ছিল, কোনোভাবেই মুসলমান স্বার্থকে একটু সেটা সার্ভ করেনি। এবং রমেশচন্দ্র মজুমদার, যিনি অনেকেই যাকে হিন্দুত্ববাদী বলেন ঐতিহাসিক, তিনি পর্যন্ত বলেছেন, আমি নিজে মনে করি না তাকে হিন্দুত্ববাদী, যাই হোক, তিনি পর্যন্ত বলেছেন যে যখন আমরা কোনো একটা আদর্শকে গ্রহণ করি তার পেছনে যদি কোনো বাস্তব ভিত্তি না থাকে, বাস্তব লাভ অলাভের ব্যাপার না থাকে, তাহলে সেই আদর্শ গ্রহণ করা খুব সহজ ব্যাপার হয়নি, যেটা মুসলিমদের পক্ষেও হয়নি। তো এটা বলতে হবে, হ্যাঁ পারেনি, কারণ এই কারণে পারেনি। হ্যাঁ, তারা স্বাধীনতা সংগ্রামে খুব বেশি করে অংশগ্রহণ করতে পারেনি, কিংবা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে তারা অংশগ্রহণ করেনি। হ্যাঁ করেনি কারণ তারা এটা তাদের স্বার্থের বিরোধী ছিল। সেদিন যদি বঙ্গভঙ্গ হতো, বঙ্গভঙ্গ বলতে যদি আলাদা রাজ্য হতো বাংলা, তাহলে হয়তো আমাদের দেশভাগ হতো না। তো সেদিন বঙ্গভঙ্গকে সমর্থন না করে তো সঠিক কাজই করেছিল মুসলিমরা, কারণ সেটা তাদের স্বার্থের সপক্ষে ছিল। যে তারা ওই আসলে তখন অবস্থাটা ছিল যে জমিদাররা বেশিরভাগ ছিল হিন্দু আর চাষিরা ছিল মুসলিম। তার ফলে আসলে তো অবস্থাটা অর্থনৈতিক যে দুটো মানে যারা নিপীড়িত শোষিত আর যারা শোষকের বিরুদ্ধে শোষিতের লড়াইটা আমরা হিন্দু বনাম মুসলিমের লড়াইতে আমাদের রাজনীতিকরা নিয়ে আনলেন আর কি, করলেন ব্যাপারটাকে। কিংবা ধরুন দেশভাগের আগে যে ব্যাপারটা হলো যে হিন্দু মধ্যবিত্ত শ্রেণী গড়ে উঠেছে, তারা রীতিমতো সমস্ত চাকরি স্বাভাবিকভাবেই তারা জয়েন করেছে। তার 100 বছর পর প্রায় মুসলিমরা যখন ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে চাকরি বাকরির জগতে যাচ্ছে, সমস্ত জায়গায় হিন্দু যুবকে পরিপূর্ণ। সুতরাং তারা কি করবে? তখন তারা তাদের মানে সৈয়দ আমির আলী বা আব্দুল লতিফ এরা কি করলেন, এরা একটা প্রেশার গ্রুপ সৃষ্টি করতে চেষ্টা করলেন যে মুসলিমরা খুব পিছিয়ে আছে, সেই জন্য তাদের কিছু সুযোগ সুবিধা দিতে হবে ইত্যাদি ইত্যাদি। তো সেই লড়াইটাও ছিল হিন্দু মুসলিমের নয়, আসলে কিন্তু শোষক শোষিতের কিংবা বেশি সুবিধাভোগীর সঙ্গে কম সুবিধাভোগীর। তো এই সমস্ত ব্যাপার আমি আমার এই বইটিতে আলোচনা করেছি। আমি আমার মনে যে প্রশ্নগুলো, বা বাঙালি মুসলমানের মাতৃভাষা বাংলা কিনা, সবচাইতে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে ইতিহাস এবং ঐতিহ্য মানে বাঙালি মুসলমানের ইতিহাস কি আরবের ইতিহাস, বাঙালি মুসলমানের ঐতিহ্য কি আরবের ঐতিহ্য, এই যে ব্যাপারগুলো, এগুলো আমার মনে প্রশ্ন জেগেছে, এবং আমি সেই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছি আমার বইয়ে। আপনারা এতক্ষণ ধৈর্য ধরে শুনলেন, সকলকে ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর আইরিন শবনমকে। আমার তো খুব ভালো লাগছে যে এরকম প্রান্তিক সমাজ বলবো না আর কি, পার্শ্ববর্তী সমাজের একজন পিছিয়ে পড়া সমাজের দুজন নারী এই সভাকে এতক্ষণ থেকে গরম করে রাখলেন। জয় নারী শক্তির জয় বলতে ইচ্ছা করছে প্রাণ ভরে।